তো বন্ধুরা, এখন এই গাছটা রিপোর্ট করার আগে এই গাছে কি মাটি বা কিভাবে আমি মাটিটা প্রস্তুত করছি সেটা এখন বলে দিই। গাছ রোপণ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখেন, এটা কিন্তু নিচে একটা ছিদ্র আছে। তো এটার পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, যেহেতু মাত্র আর জৈব সারের মধ্যে এখানে কি আছে আমরা একটু এক নজরে অল্প সময়ের মধ্যে দেখে নিই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আমার ছাদ বাগানে একটা বকফুল গাছের সামনে দাঁড়িয়ে আছি। এই গাছটা গত বছর আমি নিজে বীজ থেকে চারা তৈরি করছিলাম এবং ধাপে ধাপে বড় করার পর এইখানে 30 লিটারের বালতিতে রোপণ করছিলাম। তো এই গাছটাতে আমি বেশ কিছু বকফুল পাইছি এবং নিজেরা এটা দেখা গেছে এটা সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি এটা কিন্তু খুব সুন্দর খেসারি ডাল দিয়ে বড়া বানিয়ে খাওয়া যায় এবং এই বিষয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও আছে, আপনারা দেখবেন। তো আপনাদের সাথে শেয়ার করতে আসলাম আজকের ভিডিওতে মূলত এই বকফুল গাছে কী পরিমাণ ফুল ধরছে এবং এই বিষয়ে টুকটাক কথা বলবো। এবং আমার ছাদ বাগানে আরও একটা জামরুল গাছ আছে, যেটার শর্ট ভিডিও হয়তো আপনারা দেখছেন আমার চ্যানেলে। তো ওইটা একটা পলিতে ছিল, যেহেতু নার্সারি থেকে আনা হয়েছে। এটাকে আমি একটা 12 ইঞ্চির টবে রিপোর্টিং করে দিব। তো এই দুইটা বিষয় আজকের ভিডিওতে আমি তুলে ধরবো। তো সকাল 8:30 বাজে, এখনই প্রচণ্ড রোদ, দেখেনি যে তাকানো যাচ্ছে না। তো চলুন আজকের ভিডিওটা একটু শুরু করি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এখন যে চমৎকার জামরুল গাছটা দেখতে পাচ্ছেন, এটা আমি মে মাসের দিকে মুসলিম নার্সারির কাজল ভাইয়ের কাছ থেকে কিনছিলাম। তো এই গাছটা আজকে আমি রিপোর্টিং করব এবং এটার মিডিয়া তৈরি করা থেকে শুরু করে সব ধরনের আপডেট আজকে ভিডিওতে পাবেন এবং আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। তো যেমনটা বলতেছিলাম, দেখতে পাচ্ছেন যে আমার ছাদ বাগানে যে বকফুল গাছে কিন্তু প্রচুর বকফুল মাশাআল্লাহ ধরে আছে। যে এটা সারা বছরই কম বেশি বকফুল থাকে, তবে এই সময়টাতে একটু বেশি থাকে। এই যে দেখেন, প্রত্যেক ডালে ডালে কিন্তু বকফুল আছে। তো এটা খেসারির ডাল দিয়ে বড়া বানিয়ে খেতে কিন্তু খুব ভালো। আর যেহেতু এটা আমি 30 লিটারের একটা বালতিতে রোপণ করছি, তো 30 লিটারের বালতিতে তো আর এই গাছ অনেক বড় করা যাবে না, যদিও এই গাছ কিন্তু অনেক বড় হয় মাটিতে রোপণ করলে। তো এই জন্যে আমি এটাকে এই যে এখান থেকে কেটে দিছিলাম। কেটে দেওয়ার ফলে কিন্তু গাছটা দেখেন কতগুলো ডালপালা নিয়ে ঝোপালো হয়ে গেছে। এগুলো হারভেস্ট করে নেব, বাসায় দেখা গেছে যে এই খেসারির ডাল আছে, ওটা দিয়ে বড়া বানিয়ে খাওয়া যাবে। তো বন্ধুরা দেখতে পারেন যে আমি আমার হাত ভর্তি কিন্তু এই যে বকফুল, এটা দেখতেও যেমন সুন্দর, আবার এটার যে বড়া বানিয়ে খেতে অনেক টেস্টি। এবার আসি আমার ছাদ বাগানে। এর আগে কয়েকটা ভিডিওতে আপনারা হয়তো দেখছেন যে এই জামরুল গাছটা, এইখান থেকে কিন্তু আমরা জামরুল অলরেডি খাইছি, কারণ আমি নার্সারি থেকে কেনার সময় এই গাছে ফুল ছিল। তো এইটা 10 ইঞ্চির একটা পলিতে আছে, এই দেখতে পাচ্ছেন। এবং এটা কিন্তু এখন মাটি একটু শুকনো রাখছি, কারণ আমি এটা এখন রিপোর্টিং করব এই যে 12 ইঞ্চির এই টবে। আর এখানে আমার জৈব সার মিশ্রিত মাটি আছে, এর সাথে আমি আরও কিছু উপাদান মিশাবো, তারপরে হচ্ছে গাছটা রোপণ করব। বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যে এই 12 ইঞ্চির টবে আমি এটা রোপণ করব। এই টবে এর আগে আমার ভারত সুন্দরী একটা বড়ই গাছ ছিল, যেটা এই যে রেমাল ঝড়ে দেখেন কলমের এখান থেকেই ভেঙে গেছে, এই জন্য এটার উপায় নাই হওয়ার। গাছ রোপণ করার ক্ষেত্রে কিন্তু বন্ধুরা দেখেন, এটা কিন্তু নিচে একটা ছিদ্র আছে। তো এটার পানি নিষ্কাশন ব্যবস্থা যদি ভালো না থাকে, যেহেতু মাত্র একটাই ছিদ্র আছে, 2টা বা 3টা থাকলে আরও ভালো হইতো। তো সেক্ষেত্রে যাতে নিচে পানি কোনোভাবে না দাঁড়াইতে পারে সেই ব্যবস্থা রাখতে হবে। এই জন্যই যে আমি একটা এই যে দেখেন খোলামকুচি বা টবের যে ভাঙা অংশ, সেটা দিয়ে আমি এটা আটকিয়ে দিলাম এবং এইখানে একটা সুন্দরভাবে লেয়ার তৈরি করে দিতে হবে, যাতে ওই লেয়ারে কোনোভাবেই পানি না আটকে থাকে এবং পানিটা নিচ দিয়ে সুন্দরভাবে বের হয়ে যায়। তো এই জন্যে আমি সবচেয়ে ভালো হয় এখানে আমি একটু সিলেকশন বালি দিয়ে দিই। এই যে সিলেকশন বালি দেখতে পাচ্ছেন, এই ধরনের বালি দিয়ে আমি একটা লেয়ার তৈরি করে দিই, যাতে এই লেয়ারে কোনোভাবেই মাটির সাথে না মিশতে পারে। তো বন্ধুরা, এখন এই গাছটা রিপোর্ট করার আগে এই গাছে কি মাটি বা কিভাবে আমি মাটিটা প্রস্তুত করছি সেটা এখন বলে দিই। তো এইখানে অনেক দিন আগের থেকেই কিন্তু জৈব সার মিশ্রিত মাটিটা আছেই। এই মাটির সাথে আমি যেহেতু এই গাছে এখন প্রচুর খাদ্যের দরকার, গাছটা এখন বড় হবে এবং রিপোর্টিং করার সময়, এই জন্য এই গাছে আমি অল্প কিছু পরিমাণ এইখানে দেখেন জৈব সার প্রয়োগ করব। তো বন্ধুরা দেখে নিই এক নজরে এখানে কি আছে। এটা হচ্ছে নিম খোল, এটা হচ্ছে ডিমের খোসার পাউডার, এটা হচ্ছে হাড়ের গুঁড়া। আর গাছটা যেহেতু রিপোর্ট করতে গেলে কিছুটা শক পাবে, এই জন্য এখানে সামান্য কিছু পরিমাণ 1/2 চামচ পরিমাণ এপসম সল্ট, অল্প একটু ফাঙ্গিসাইড দিয়ে দিছি। আর এটা হচ্ছে ট্রাইকো কম্পোস্ট, এই ট্রাইকো কম্পোস্ট। আর পাশাপাশি সর্বশেষ এখানে আমি আরও কিছু কোকোপিট অ্যাড করে দেবো। তো এই সমস্ত বিষয়গুলো আমি মিশ্রণ করব এখানে। এরপরে এই যে দেখেন এই মাটির সাথে আমি একটু মিশিয়ে দিই গাছ।
সুন্দরভাবে মিশিয়ে নিব। এরপরে 12 ইঞ্চির টবে আমি এটা রোপণ করে দিব। কারণ গাছের জন্য কিন্তু মাটি তৈরি খুবই ভাইটাল একটা বিষয়। আপনি যদি সুন্দরভাবে এই মিডিয়াটা তৈরি করে দিতে না পারেন তাহলে কিন্তু গাছ সেখান থেকে পুষ্টি পাবে না এবং গাছের গ্রোথ ভালো হবে না, এবং ভালো জাতের গাছও সেই সাথে সংগ্রহ করতে হবে। তো চলুন আমরা এখন রিপোর্টিং করে ফেলি। অনেক সময় অনেক বন্ধু বলে যে গাছ রিপোর্টিং করতে গেলে গাছ মারা যায়। আসলে গাছ রিপোর্টিং করার সময় কিছু কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে। প্রথম কথা হচ্ছে, গাছ রিপোর্টিং করার আগে 1-2 দিন গাছে পানি না দিয়ে গাছটাকে একটু ছায়ায় রেখে গাছের মাটিটা একটু ভালোভাবে শুকিয়ে নেবেন। কারণ গাছের মাটি যদি ভিজা থাকে তখন আপনি যদি এটা এই পলির থেকে এই মাটি ছাড়ানোর চেষ্টা করেন তখন দেখা যাবে পুরো মাটির দলাটা গাছের থেকে আলাদা হয়ে যাবে, ভেঙে যাবে, তখন ওই গাছটা কিন্তু মারা যায়। তো আমি দেখেন এই গাছের মাটি কিন্তু যথেষ্ট টাইট আছে এবং এই কারণে ওইভাবে কিন্তু ভাঙতেছে না এবং মাটিটা শুকনো আছে। আমি সুন্দরভাবে এটা ছাড়িয়ে নিলাম পলির থেকে। একটা ভালো একটা ধারালো কাঁচি অথবা ব্লেড দিয়ে আপনারা এটা ছাড়িয়ে নেবেন। এরপরে যদি দেখেন যে গাছে যথেষ্ট পরিমাণ শিকড় আছে, যেমন এই গাছটাতে প্রচুর পরিমাণে শিকড় ছিল, এই জন্য আমি চারদিক থেকে হালকা করে মাটি একটু সরিয়ে দিচ্ছি যাতে এই গাছের সাথে এই যে মাটি যেটা আছে এই মাটির সাথে টবের যে মাটি এটা একটু ভালোভাবে অ্যাডজাস্ট হতে পারে। আমি সুন্দর করে চারদিক থেকে হালকা করে একটু মাটি সেটে দিলাম। এরপরে এটা ঠিক মাঝ বরাবর চেষ্টা করবেন একদম সোজাভাবে রিপোর্টিং করে দেওয়ার জন্য, এবং এরপরে আস্তে আস্তে চারদিকে মাটি দিবেন। আর মাটি দেওয়ার সময় খুব বেশি চেপে চেপে মাটি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ অনেক সময় আছে দেখা যায় যে এই টবের মাটিতে অনেকে খুব বেশি চাপাচাপি করে মাটি দিতে যে এই চারপাশে যে শিকড় থাকে এই শিকড়টা নষ্ট করে ফেলে বা শিকড় ছিঁড়ে যায় অনেক বেশি পরিমাণ। তখন এই গাছে ফাঙ্গাসের আক্রমণ হয় বা বিভিন্ন সমস্যার কারণে তখন ওই গাছটা অনেক সময় ঝিমিয়ে পড়ে বা মারা যায়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু মাটিটা প্রচুর পরিমাণে ঝুরঝুরে করে নিছি। এবং ছাদ বাগানে আপনারা গাছ যারা রোপণ করবেন এই বিষয়টা মাস্ট খেয়াল রাখবেন যে মাটির সাথে অন্তপক্ষে 20% কোকোপিট মিশিয়ে দেওয়ার জন্য। এই কোকোপিটের যে কত ধরনের বেনিফিট আছে এটা কিন্তু এক কথায় বলে শেষ করা যাবে না। এটা মাটিতে আপনার ময়েশ্চার ধরে রাখবে, গাছের শিকড়গুলো খুব সুন্দরভাবে বাড়বে, এ ধরনের অনেক ধরনের উপকার এই কোকোপিটের মধ্যে আপনারা পাবেন। এবং মাটি দিয়ে এই গাছটা রোপণ করার পর সুন্দরভাবে গাছটাকে পানি দিয়ে দিবেন। এবং আমি কিন্তু গাছে পানি দেওয়ার পর অনেকক্ষণ গাছের পাশে দাঁড়িয়ে থাকি যে পানিটা নিচ দিয়ে নেমে যায় কিনা। যদি দেখেন যে পানি নামতেছে না, উপরের মাটি শুকিয়ে গেছে, আবার পানি দিবেন। এইভাবে যে পর্যন্ত পানিটা নিচের দিকে একদম নেমে না যাবে টপের নিচ দিয়ে সে পর্যন্ত পানি দিবেন। এবং দেখবেন যে যখন পানি নেমে যাবে বুঝতে পারবেন যে আপনার এই গাছের যে মিডিয়া এটা ঠিক আছে। আর যদি পানি না নামে তাহলে বুঝবেন যে মিডিয়া ঠিক নেই। তো তখন ওই মিডিয়াতে গাছ রোপণ করলে কিন্তু গাছ মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করার অনুরোধ রইল।